আচ্ছা ভাই, একটু প্যারার মধ্যে আছি, তাই ক্লাসটা আমি আমার সাকিব ভাইয়ের যে নোটটা আছে এটা মূলত আমি টাইপ করছিলাম। আমি এটা দিয়ে তোমাকে পরে দিব, একটু ভালো করে দেখবো। হ্যাঁ, আজকে খাতা লিখতেছি না। ভাইয়ার আবার এক্সাম শুরু হয়ে গেছে, এমটি এক্সাম শুরু হয়েছে, আর পাশে আমাদের একটু ঝামেলা ছিল তো, তাই তোমার রেকর্ডিংটা আমি খাতায় নিতে পারতেছি না, মানে টাইম লাগবে আর কি বেশি। যে কারণে নর্মালি এইভাবে নিতেছি, একটু ম্যানেজ করে নিও। আমরা লাস্ট পর্যন্ত পড়ছিলাম হচ্ছে ইয়া পর্যন্ত, বিয়োজন বিক্রিয়া পর্যন্ত না? আচ্ছা, আমাদের আরেকটা বিক্রিয়া হচ্ছে যেটা রিডক্সের মধ্যে পড়ে, মানে যে জারণ বিজারণ দুইটাই ঘটে, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা আমি তোমাকে বলি: কোনো অধিক সক্রিয় যৌগ বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন প্রক্রিয়া বলে। আচ্ছা, কিছুই বুঝলাম না, কি বলছো তো সুদা? ফার্স্ট অফ অল আমাদেরকে কয়েকটা কিওয়ার্ড বুঝতে হবে। একটা হচ্ছে কোনো অধিক সক্রিয় মৌল। সক্রিয় মৌল কোনটা এটা বুঝবো কিভাবে? আমরা চ্যাপ্টার 5-এ পড়ছিলাম যে নিষ্ক্রিয়, মনে আছে? চ্যাপ্টার 4-এ, হ্যাঁ, সবার আগে চ্যাপ্টার 4-এ এই ওয়ার্ডটা পাইছিলাম, যে গ্রুপ নাম্বার 18 এর মৌলগুলা, এগুলা সব থেকে বেশি কি, এগুলো ছিল সব থেকে বেশি নিষ্ক্রিয়। এর কারণ ছিল ওদের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন, পূর্ণ ছিল, যার কারণে ওরা মূলত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইতো না। ওদের বিষয়টা এরকম একটা উদাহরণ দিছিলাম যে ওদের সবই আছে, ওরা আবার কেন অন্য কিছু চাবে? ওদের 8টা ইলেকট্রন ছিলই, তো ওরা তো আর চাবে না বিক্রিয়া করতে, ওরা সক্রিয়তা প্রদর্শন করে, এটাই হচ্ছে মূলত সক্রিয়তা। এখন কথা হলো ওদেরটা না বুঝলাম, নর্মাল আমরা কম্পারিজনটা কিভাবে করবো? এই কম্পারিজনটা আমরা করতে পারবো আমাদের অন্য চ্যাপ্টারে গিয়ে। অন্য চ্যাপ্টারে আমাদেরকে এই যে একটা ছক দিয়ে দিচ্ছে, এটা আমাদের নাম্বার 8 চ্যাপ্টারও আছে, আবার 10 নম্বর চ্যাপ্টারও আছে, ধাতুর সক্রিয়তা সিরিজ। এখানে খেয়াল করবে, বেশি সক্রিয় ধাতুসমূহ যাদের অবস্থান সক্রিয় সিরিজের উপরের দিকে, বেশি সক্রিয় ধাতুসমূহ যাদের অবস্থান সক্রিয় সিরিজের উপরের দিকে, মানে ক্রমান্বয়ে আর কি সক্রিয়তা বাড়ছে। পটাশিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর সোডিয়ামের, তারপর ক্যালসিয়ামের, তারপর ম্যাগনেসিয়ামের, তারপর অ্যালুমিনিয়ামের, তারপর জিঙ্কের, এভাবে এভাবে করে বাড়ছে। মধ্যম মানের সক্রিয় ধাতুসমূহের যাদের অবস্থান সক্রিয়শীলতার মাঝে, কম সক্রিয় ধাতুসমূহ যাদের অবস্থান সক্রিয় সিরিজের নিচের দিকে, প্রায় অসক্রিয় অসক্রিয় ধাতু যাদের অবস্থান সক্রিয় সিরিজের একেবারে নিচে। এটা এমসিকিউতে আসে। এই লেড আর গোল্ডেরটা, এটা এমসিকিউ তো অনেকবার আসে, বাকিগুলো তেমন একটা আসে না, আর এটা আমাদের লাগবে না, এটা আমরা চ্যাপ্টার 10-এ যায় পড়বো। এইটা সব থেকে বেশি লাগে। দেখো, ধাতু সক্রিয় সিরিজের উপরের দিকে থাকা ধাতুগুলো শক্তিশালী বিজারক হিসেবে কাজ করতে সক্ষম, কারণ তারা সহজে ইলেকট্রন দান করে এবং অন্য পদার্থকে জারিত করে। আশা করি এটা তোমাকে বোঝানো লাগবে না। জারণ বিজারণের সময় এটা খুব ভালো করে বুঝেছিলাম যে বিজারক কোনটা আর জারক কোনটা, আর কে কাকে জারিত করবে, কে কাকে বিজারিত করবে। এখন কথা হইলো যে আমার প্রতিস্থাপন বিক্রিয়াটা মূলত এটাই। কি বললাম? প্রতিস্থাপন বিক্রিয়া যে এই নোটের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াটা নেই, এটা সম্ভবত ভাইয়া দেয় নাই। কোনো অধিক সক্রিয় যৌগ বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা মূলককে প্রতিস্থাপন করে নতুন কোনো যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে মূলত হুম, প্রতিস্থাপন বলে। যে বিক্রিয়া প্রতিস্থাপন হয় সেটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমি একটু এগুলো মুইছা তোমাকে একটা বিক্রিয়া লিখে দেখাই, সংখ্যাটা তুমি তুলে নিবা খাতার ভিতরে। দেখো, একটা ফেমাস প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে জিঙ্ক সলিড প্লাস H2SO4, H2SO4 লিকুইড বিক্রিয়া করে
মনে আছে এই বিক্রিয়ার নিয়ম? এটা প্লাস, এখানে SO4 তো মাইনাস, আর এটা ধাতু, মানে এটা এর সাথে যাবে। তাহলে জিঙ্ক সালফাইড। আসলে লেখা একটু খারাপ হইতেছে, মাউস দিয়ে লিখতেছি তো। জিঙ্ক জিঙ্ক সালফেট অ্যাকুয়াস, মানে জলীয় দ্রবণীয়, দ্রবণীয়। আর সাথে উৎপন্ন করবে হচ্ছে পানি। এটা হচ্ছে আমাদের মোস্ট ফেমাস একটা প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এখানে কি, জিঙ্ক সালফেট দেখতে খুব বিশ্রী লাগতেছে, বাট একটু ঠিক করে নিও। জিঙ্ক সালফেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর H2 হয়েছে। এবং কথা হলো এখানে কি, কে কাকে প্রতিস্থাপিত করলো না, খেয়াল করো। এখানে জিঙ্ক, আচ্ছা এটা আমি অন্য কালি দিয়ে দেখাই। এখানে জিঙ্ক সালফেট SO4 কে প্রতিস্থাপিত করছে, করছে না। আগে ছিল কি হাইড্রোজেন, জিঙ্ক তো একা ছিল, ও করছে এটা কি সালফারকে চুরি করে নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওই ফ্রেন্ড সার্কেলে কয়েকটা হারামজাদা থাকে না, হারামজাদা বন্ধু, যেগুলো দেখছে এরা মেয়েরা ভালো থাকে, টাকা পয়সা থাকে, তো এই সবার গার্লফ্রেন্ড যে লাইন মারে, এটা হচ্ছে জিঙ্ক হচ্ছে সেই কাজটা করছে। তো সুন্দর মতো এসে চিপা দিয়ে সালফেট SO4 মানে সালফেটকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে কাপল হয়ে গেছে, কাপল হয়ে জিঙ্ক সালফেট হয়ে গেছে। আর এই বেচারা হাইড্রোজেন, বেচারা হাইড্রোজেন একা থেকে গেছে। এখন কথা হইলো কিভাবে করলো, খেয়াল করো। আমরা যদি আমাদের সারণীতে তাকাই, আমাদের জিঙ্ক হচ্ছে এইখানে, ওকে। আমাদের হাইড্রোজেন কিন্তু সারণীর ভিতরে নাই। হাইড্রোজেন আছে নাকি, হাইড্রোজেন কি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস, lead, কপার, Ag, হাইড্রোজেন নাই। তার মানে হাইড্রোজেন মূলত অসক্রিয় ধাতু, মানে কম সক্রিয়। আর আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা কি ছিল? কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলকে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার, সরি, যে প্রতিস্থাপন উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন এখানে দেখো জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপাদন করছে। এটাই হচ্ছে মূলত প্রতিস্থাপন বিক্রিয়া। বইয়ে এটা লেখা আছে, খাতার মধ্যে তুলে নেব। এখন বাকি বিক্রিয়াগুলো আমি যেভাবে লেখাই দিছি, আমি তো তোমাকে বলছিলাম যে আমি নকল করতে যে ওই জিনিসটা ছিঁড়ে ফেলছিলাম, আমার ওই নোটটা নেই। বাট এই নোটটা আমার নাই বলে এটা যে তুমি বানাইতে পারবে না এমন কোনো কথা নাই, তুমি এটা বানাবা। এটা হচ্ছে তোমার কাজ, আমাকে কাজটা রাতের মধ্যে জমা দিবা। রাতের মধ্যে জমা দিলে আমি খুশি হব। তোমার টেস্ট পেপারে যতগুলা কোয়েশ্চেন আছে, বুঝার দরকার নেই, বুঝতে সমস্যা হলে তো আমি আছি। কতগুলা কোয়েশ্চেন আছে সেগুলা থেকে জাস্ট প্রতিস্থাপন বিক্রিয়া যেগুলো তুমি দেখলেই বুঝতে পারবে। যেমন উত্তর টেস্ট পেপারে মেডি যে আছে না, মেডি দিয়ে তো উত্তর দেওয়া দেওয়া থাকে, কোশ্চেনের দিকে তাকানোর দরকার নাই, জাস্ট উত্তরগুলো দেখবো, যেখানে যেখানে প্রতিস্থাপন ওয়ার্ডটা লেখা পাবা। কি বললাম? যেখানে যেখানে প্রতিস্থাপন ওয়ার্ডটা দেখতে পাবা, ওইখানে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে সেগুলো এক জায়গায় তুলে নেবা। আমি মোটামুটি শিওর 6টা বিক্রিয়া আছে। নতুন যদি অ্যাড না করে থাকে তাহলে 6টা বিক্রিয়া পাওয়া তুমি, এক এক টাইপের এক একটা 6টা বিক্রিয়া। 6টা বিক্রিয়া যদি নোট করে ফেলো তাহলে আর কখনো অসুবিধা হবে না। আর প্রায় সবগুলা বিক্রিয়া দেখতে এটার মতো, যে একটা মৌল থাকে যেটা বেশি সক্রিয়, ওটা আর একটা কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে করে ওর গার্লফ্রেন্ডকে চুরি করে নিয়ে যায়, চুরি করে নিজে কাপল হয়ে যায়, আর ওকে বেচারাকে একা ফেলায় যায়। মূলত বেশিরভাগ গুলো এরকম হয় দেখতে। আচ্ছা তাহলে আমাদের গেল এটা। তারপর হচ্ছে আমাদের দহন বিক্রিয়া, ওটাও এখানে নেই। দহন বিক্রিয়াটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তাই এখানে আর মূলত রাখা হয়নি। দহন বিক্রিয়া কখনোই তোমার সৃজনশীলে আসে না,
এটা অলওয়েজ তোমার ইয়াতে আসো, কি বলে এটাকে, অলওয়েজ তোমার অনুধাবনেও আসে না, পথে ও এমসিকিউ তে এরকম টাইপের আসে। দহন বিক্রিয়াটা আমি জাস্ট মুখে মুখে বলতেছি আর কয়েকটা বিক্রিয়া তোমাকে লেখাই দিতেছে, এগুলো পড়লেই মূলত এ না। আচ্ছা, দহন বিক্রিয়ার সংজ্ঞাটা যদি আমি বলি, বাট এটা আমাদের চ্যাপ্টার 8 যে আবার লাগবে, লাগে কিন্তু একবারে যে আনইম্পর্টেন্ট তা না, চ্যাপ্টার 8 যে এটা লাগবে। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। কি বুঝলাম? কিছুই বুঝলাম না, আচ্ছা বুঝে চলো। কোনো মৌল বা যৌগকে, ফার্স্টে কি বলছে আমাকে, কোনো মৌল বা যৌগ, তার মানে এটা সিঙ্গেল মৌল হইতে পারে, আবার যৌগ হইতে পারে, দুইটাই হইতে পারে। এই দুইটাকে অক্সিজেনের উপস্থিতিতে, কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, তার মানে অক্সিজেনের সাথে আমাকে পুরাতে হবে। আচ্ছা, এখানে মূলত অক্সিজেনের সাথে কেন বলছে? অক্সিজেন ছাড়া কি কোনো কিছু পুড়বে বলো তো? আমরা, এটা হয় জানো কিনা জানি না, আমাদের বায়ুমণ্ডলে আগুন ধরার একটা বড় কারণ কিন্তু অক্সিজেন। অক্সিজেন আর হচ্ছে ড্রাই। যেমন এদের ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগলো দেখলে না, এখানে কিন্তু অক্সিজেনের একটা ভালো ভূমিকা আছে, অক্সিজেনের নাইট্রোজেনের গ্যাসগুলোর ভালো একটা ভূমিকা আছে, আর শুষ্কতারও একটা ভালো ভূমিকা আছে। অক্সিজেন না থাকলে কখনোই মূলত আগুনটা ধরতো না। এটা এই জন্য এখানে বলছি যে অক্সিজেনের উপস্থিতিতে, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কোনো বস্তুকে পোড়ালে বস্তুর উপাদান মৌলের অক্সাইডে পরিণত করা যায়। এটার সাথে আমি যদি এটা পোড়াই কি হবে, এটার অক্সাইড পরিণত হবে। যেমন সোডিয়ামের সাথে আমি যদি O2 কে পোড়াই, তাহলে এটার অক্সাইড কি, Na2O, সোডিয়াম, সোডিয়াম অক্সাইড। এটা কি জানি বলাটা, সোডিয়াম অক্সাইড বলে। হুম, এটা তৈরি হবে। এটাকে কি বলে, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে আমি কি করলাম, এই উপাদান মৌলটার একটা অক্সাইড তৈরি করলাম। আমরা পড়ছিলাম না যে এরকম টাইপের শেপ গুলোকে অক্সাইড বলে, চ্যাপ্টার 7 যে ছকটা পড়ছিলাম তখন বলছিলাম যে এই টাইপের ইয়াগুলোকে অক্সাইড বলা হয়, কারণ কি এটা অক্সিজেন দ্বারাই মূলত উৎপন্ন হয়েছে। বইয়ের মধ্যে দহন বিক্রিয়ার, আচ্ছা আর কি আছে, এই প্রক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে, সেটা ঘটবেই। যেমন প্রাকৃতিক গ্যাস বা মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করে। এটা তো আমাদের জাতীয় বিক্রিয়া, পুরো পৃথিবী এটার উপর অনেকটা নির্ভর করে। মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি আর তাপ। তাপ তো হবেই না, কারণ এটা মূলত তো আগুন, যে জায়গায় আগুন আছে সে জায়গায় তাপ থাকবে। দহন বিক্রিয়া মাঝে মাঝে দেখবে এরকম সাইন ইউজ করছে, ডেল্টা সাইন। এই দহন বিক্রিয়া যখন এরকম সাইন ইউজ করবে তখন বুঝে নেবে এখানে তাপ বোঝাচ্ছে। ওকে, খাতার মধ্যে একটু কষ্ট করে তুলে নিয়ে, ভাইয়া আছে গুছাই দিতে পারতেছে না। আর বইয়ের মধ্যে দহন বিক্রিয়া যে কয়েকটা উদাহরণ দিছে, এই কয়েকটা এনাফ। সালফার প্লাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন প্লাস O2, কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম প্লাস O2, ম্যাগনেসিয়াম অক্সাইড, আর H2 প্লাস O2, আর পানি। যেগুলো দিছে সেগুলো ইম্পর্টেন্ট, তখন কখনো তোমার সিকিউতে এটা আসবে না, বাট এটা মনে রাখবা চ্যাপ্টার 8 গিয়ে আমাদের এটা প্রয়োজন পড়বে। এবার চলে আসি আমাদের ইয়ার বিক্রিয়া শেষ, রিডক্স বিক্রিয়ার যে শ্রেণীবিভাগ গুলো সেগুলো মূলত শেষ। আচ্ছা, নন রিডক্স বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে। নন রিডক্স বিক্রিয়াকে আমরা মূলত কয়েকটা ভাবে, অনেকগুলো মূলত ভাগ করতে পারি। তবে মেইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া নিয়ে আমরা অনেক বিস্তারিত পড়বো, সেটা হচ্ছে চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারে আমরা হালকা পাতলা পড়বো। দেখো, এই যে বিক্রিয়া একটি অ্যাসিড, যে বিক্রিয়া একটি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলা। অ্যাজ সিম্পল অ্যাজ ইট, কোনো প্রেশার নাই এখানে, এতটুকুই। একটা অ্যাসিড আর একটা ক্ষার,
কেন বললাম চ্যাপ্টার 9? দেখো আমরা কিন্তু এখন অ্যাসিড আর ক্ষার চিহ্নিত করতে জানি না। এটা আমরা চিহ্নিত করতে পারবো চ্যাপ্টার 9 এ। এবার সংক্ষেপে যদি বলি, ক্ষার যেখানে হাইড্রোক্সাইড মানে এই যে হাইড্রোক্সিল আয়ন, এটাকে কি বলে? এই OH মাইনাস, এটাকে আলাদাভাবে হাইড্রোক্সাইড অথবা হাইড্রোক্সিল আয়ন বলে। আমরা এটা চ্যাপ্টার 5 এ পড়ছিলাম। 5-এর যৌগমূলকের চার্টে এটা ছিল কিন্তু। এই যেখানে OH থাকবে সেখানে মূলত সেটাকে তুমি ক্ষার ধরে নিবে। আর যখন পানি থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, পানি থাকলে বেশিরভাগ ক্ষেত্রে একটা লবণ থাকে। এই যে K3PO4, এটা যে লবণ দেখে কিন্তু লবণ মনে হইতেছে না, বাট লবণ কিভাবে বুঝবো? এই দেখো, একটা ক্ষার বিক্রিয়া করছে আর H3PO, ফসফোনিয়াম অ্যাসিড। এটা খুব ফেমাস একটা অ্যাসিড। এটার নাম হচ্ছে ফসফোনিক, ফসফোনিয়াম নাকি ফসফোনিক, এটা সম্ভবত, হ্যাঁ, ফসফোনিয়াম। H3PO4, ফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা মনে রাখবা, ফরজ একটা জিনিস, সবসময় কাজে লাগবে। ঠিক আছে? তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় পটাশিয়াম, এটা কি বলে, K3PO4 লবণ উৎপন্ন করছে। আর পানি, এটা তো জাতীয় বিক্রিয়া। HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করছে। দেখো এখানে একটা লোক, এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা ক্ষার। আমরা অ্যাসিড ক্ষারের ঝামেলাগুলো চ্যাপ্টার 9-এ যে ভালো করে পড়বো। এখানে এখানে মৌলগুলো জারণ মানে কোনো পরিবর্তন নেই, বিক্রিয়ার আগে ও পরে সবগুলো মৌল জারণ মান সমান, তাই বলা যায় এখানে কোনো জারণ বিজারণ হয়নি। এটা আমি এখানে কেন দিছিলাম, এটা এখানে দিছি কারণ মাঝে মাঝে সিকিউতে দেয়। মূলত এটা চ্যাপ্টার 9-এর টপিক প্রশমন বিক্রিয়া, বাট কোশ্চেন যখন মিক্স করে তখন মাঝে মাঝে বলে দিতে পারে যে প্রশমন বিক্রিয়া কেন জারণ বিজারণ বিক্রিয়া নয়। যখন তোমাকে এটা বলবে যে কেন জারণ বিজারণ বিক্রিয়া নয়, তোমাকে তখন প্রমাণ করতে হবে। আর প্রমাণটা তুমি কিভাবে করবা? তোমাকে অবশ্যই প্রমাণ করতে হলে দুইটা দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে তোমাকে উদ্দীপকে একটা বিক্রিয়া দিয়ে দিবে, বেশিরভাগ ক্ষেত্রে একটা বিক্রিয়া দিয়ে দেয়। আর যদি না দেয় তখন তোমাকে একটা এক্সাম্পল ধরে নিতে হবে। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে এটা। এই বিক্রিয়াটা হচ্ছে সবচেয়ে ভালো এক্সাম্পল, সবচেয়ে ইজি এক্সাম্পল। তখন তোমাকে এই বিক্রিয়াটা লেখায় বলতে হবে যে প্রশমন বিক্রিয়া কি, এইটা একটা প্রশমন বিক্রিয়া কেন, আর এই বিক্রিয়া এই জারণ মানের পরিবর্তন গুলো দেখাই দিবা, দেখাই দিয়ে বলবো এখানে জারণ মানে কোনো পরিবর্তন ঘটে না, তাই এটা নন রেডক্স বিক্রিয়া। তো আশা করি বুঝতে পারছো। প্রশমন বিক্রিয়ার যে লিস্ট সেটা আমাদের আসলে এখন দিয়ে লাভ নেই, কারণ এখান থেকে কোশ্চেন তেমন একটা আসে না। যা আসে একটা 9-এর সাথে মিক্স করিয়ে আসে। আর এটা দিলেও লাভ নেই, এটা আমাদের চিনার প্রয়োজন আছে, ক্ষার আর অ্যাসিড চিনা দাও। নেক্সট হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা কি আমার কাছে আছে? মাশাআল্লাহ, এটা আমার কাছে নেই। পৃষ্ঠাটা ছিল কি বিপদে যে পড়ছি। আচ্ছা, যে বিক্রিয়া উৎপন্ন পদার্থের একটি অদ্রবণীয় তৈরি হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। সংজ্ঞার দিকে পরে যাইতেছি। দেখো, একটা চিন্তা করে একটা বিকার, বিকারের মধ্যে আমরা কিছু দ্রব্যাদি দিছি। ওকে, যেই কোনো কেমিক্যাল, যেই কোনো পদার্থ, সাবস্টেন্স, এগুলো আমরা দিছি। যদি এগুলোর ভিতরে এমন কোনো ধর্ম থাকে, মানে এমন কোনো জিনিস তৈরি হয় যেটা এই পাত্রের তলায় জমানি পড়বে, পাত্রের তলায় জমা পড়বে। আচ্ছা বলো তো, একটা জিনিস পাত্রের তলায় কেন জমা পড়বে? একটা বালতির মধ্যে তুমি যখন অনেক ভারী একটা হেভি মেটাল বল রেখে দিবে, সেটা কেন বালতির নিচে চলে যাবে? ওর ভর বেশি, ওর ঘনত্ব বেশি। এখানেও সেম কনসেপ্ট। ওটার ভিতরে পানি, বাকি সব সাবস্টেন্স গুলো বিক্রিয়া করে ভাসতেছে, বাট একটা বস্তু, একটা জিনিস বা একটা সাবস্টেন্স কেমিক্যাল, সেটা নিচে তলানি পড়ে গেছে। এটা কেন হবে বলো তো? এটা এই কারণেই হবে, হয়তো এটার ভর বেশি, বা এটা কারোর সাথে বিক্রিয়া করে নেই। এটাই তো হবে কারণ, না? আমাদের কমন সেন্স তো এটাই বলে যে এরকম কোনো কারণবশত ও নিচে তলানি পড়বে। ও বেচারা কিছু করার নাই, বেচারা তলার মধ্যে পড়ে আছে। এটাই হচ্ছে মূলত অদক্ষেপণ বিক্রিয়া। যে বিক্রিয়া এমন কোনো জিনিস দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে মূলত অদক্ষেপণ বিক্রিয়া। আমি তোমার একটু বই থেকে বইটা বলি, দেখো।
একই দ্রাবকে দুইটি যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উপাদানগুলো উৎপন্ন করে তাদের মধ্যে কোনটি যদি ওই দ্রাবকে অদ্রবণীয়, যে বললাম না বিক্রিয়া করে না। বিক্রিয়া করে না মানে কি, ওটা অদ্রবণীয়। অদ্রবণীয় বা খুব কম পরিমাণে দ্রবীভূত হয় তবে তা বিক্রিয়ার পাত্রে তলায় কঠিন অবস্থায় তলানি হিসেবে জমা হয়। এই তলানিকে অধক্ষেপ বলে। যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। কি বললাম, আবার সেম জিনিস রিপিট করতেছি। একটা বিকার মনে করো বা একটা পাপ বালতি, বালতির মধ্যে আমরা কয়েকটা সাবস্টেন্স দিলাম। সাবস্টেন্স গুলোর মধ্যে প্রায় সবগুলো হচ্ছে দ্রবণীয়, মানে পানির মধ্যে দ্রবীভূত হবে, পরস্পরের সাথে বিক্রিয়াও করবে, পানির সাথেও বিক্রিয়া করবে। বাট এখানে কয়েকটা শয়তান আছে যারা অদ্রবণীয় এবং বিক্রিয়া করতে চায় না। এই যে যারা বিক্রিয়া করতে চায় না বা খুব কম লেভেলে বিক্রিয়া করে, ওরা কি হয় জানো, ওরা তো পুরো এখন তো ওদেরকে তো আমরা ফালাই দিছি, আর কি করবো। ওরা করাটা কি, এই যে পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়ে আছে। যেগুলো তলানি হিসেবে জমা হয় এগুলাকে কি বলে, অধঃক্ষেপ। আর যে বিক্রিয়ায় এই জিনিসটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। এই অধঃক্ষেপণ বিক্রিয়ার ফেমাস একটা এক্সাম্পল দিছে, এটা ইম্পর্টেন্ট, সিকিউরিটি আমাদের আসে। দেখো, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করছে, সিলভার ক্লোরাইড, এটা পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়েছে সোডিয়াম নাইট্রেট। ফেরাস সালফেট প্লাস NaOH, ফেরাস হাইড্রোক্সাইড নিচে তলানি হিসেবে জমা হয়েছে Na2SO4। এখানে মৌলগুলো জারণ মানে কোনো পরিবর্তন হয়নি, বিক্রিয়ার আগে পরে জারণ মানে একই, এখানে কোনো জারণ মানে হয়নি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া তলানি পরে আসলে বুঝবো কিভাবে? সত্যি কথা বলতে বোঝার উপায় তেমন একটা নেই, কারণ জানো কেন, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা এটা ভাবি না কখনো যে আগে তলানি পড়ছে তারপর থিওরি উৎপন্ন হয়েছে। আগে থিওরি উৎপন্ন হয়ে কিন্তু তলানি উৎপন্ন হয় নাই। এই যে এই বিক্রিয়াটা, এটা কখন আসছে, এটা কি এই থিওরি যখন আসছে তখন আসছে? না, কোনো একটা বিজ্ঞানী এই বিক্রিয়াটা করছিল, করার ফলে এটা দেখছে যে এই ঘটনাটা ঘটছে, ঘটার পরে এই থিওরিটা আসছে। বিক্রিয়া থেকে থিওরি আসে, থিওরি থেকে বিক্রিয়া আসে না কিন্তু। So, আমাদের এখানেও আমাদের একটু স্মার্ট হয়ে একটা লিস্ট বানাইতে হবে। লিস্টটা কে বানাবে, আবার তুমি বানাবো। আগের যে মেথডটা বলছিলাম সেই মেথডটা, বই টেস্ট পেপার খুলবা, চ্যাপ্টার 7 এর যতগুলা সিকিউ আছে সবগুলা থেকে দেখবো অদক্ষেপ ওয়ার্ডটা কই আছে। ওইখানে অদক্ষেপের সাথে যে বিক্রিয়াটা দেওয়া থাকবে সেটা সুন্দর মতো তুলে নিব। বেশিরভাগ ক্ষেত্রে তিনটা বিক্রিয়া থাকে। একটা হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট, ফেরাস সালফাইড, আরেকটা হচ্ছে সালফাইড দিয়ে একটা আছে, অ্যাসিড টু দিয়ে হ্যাঁ, অ্যাসিড টু দিয়ে আরেকটা আছে। মোটমাট চারটা বিক্রিয়া সম্ভবত লাগে, চারটা বা পাঁচটা, নতুন টেস্ট পেপারে বাড়াইতে পারে আমি জানি না, বাট চারটাই মূলত। সবগুলা বিক্রিয়া নোট করে আমাকে দেখাবা। এটা মনে রাখা কঠিন কিছু না, সিলভার ক্লোরাইড আর হচ্ছে ফেরাস ফেরাস হাইড্রোক্সাইড, এই দুটো তলানি পাবো। এটা হচ্ছে মূলত প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, বইয়ের মধ্যে আমাকে কিছু কথা বলছে, যেমন সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ যোগ করে তাদের মধ্যে বিজারণ বিক্রিয়া ঘটে, ফলে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। পানিতে সোডিয়াম নাইট্রেটের দ্রবণীয়তা বেশি, তাই সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, কিন্তু পানিতে সিলভার ক্লোরাইডের দ্রবণীয়তা অত্যন্ত কম বলে তা বিক্রিয়ার পরে পাত্রের তলায় অধক্ষেপ হিসেবে জমা হয়। সোডিয়াম সালফেট দ্রবণে ক্লোরাইড দ্রবণ যোগ করলে সোডিয়াম বেরিয়াম সালফেট ক্লোরাইড উৎপন্ন হয়। আচ্ছা, বইয়ের মধ্যে আরেকটা বিক্রিয়া হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের সাথে, এটাও মনে রাখবে। বইয়েরটা তো মনে রাখা লাগবে, বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা, আরেকটা জিনিস, যে তলানি যে বস্তুটা তলানি পড়ে সেটাকে আমরা এইভাবে দেখাই, মাইনাস নিচে অ্যারো চিহ্ন দিয়ে, যেমন এই যে এটা, এই যে এটা, যে বস্তুটা তলানি পড়বে সেটাকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে নিচে দেখাই। আচ্ছা, তারপর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, এটা আমাদের লাগবে না, তুমি নিজের সংজ্ঞার জন্য পড়বা। সমানীকরণ বিক্রিয়া লাগবে না। পানি যোজন, পানি যোজনটা MCQ এর জন্য আসে। পানি যোজন বিক্রিয়ার মধ্যে বইয়ের মধ্যে দেখবো কয়েকটা নাম দেওয়া আছে, যেমন এখানে কয়টা, এখানে তিনটা দেওয়া আছে না?
যেমন এই যে ফেরাস সালফেট ইন্টু 7H+7H2O, এটাকে বলা হয় হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট। হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট। তারপর এই যে জিঙ্ক সালফেট, জিঙ্ক হাইড্রেট, জিঙ্ক সালফেট, হেপ্টাহাইড্রেট জিঙ্ক, জিঙ্ক সালফেট। এই মূলত জৈব যৌগের জিনিস। আমরা আবার পড়বো নেম, পাশে দিয়ে আমি লিখে দিতেছি। বইয়ের মধ্যে যে নেম গুলো আছে এগুলা সিকিউতে এমনকি অনুধাবনও জীবনে লাগবে না, জাস্ট জানার জন্য জানবো। পানি সংশ্লেষণ, এটার প্রয়োজন, আচ্ছা এটা একটু পড়া। যে বিক্রিয়া কোনো যৌগের দুই বিপরীত আয়নের সাথে পানির দুই বিপরীত প্রান্ত যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়, কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। ফার্স্ট আমাদের বুঝতে হবে জিনিসটা কি। আমরা জানি পানির দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে হাইড্রোজেন ডেল প্লাস, আর একটা হচ্ছে হাইড্রোক্সি ডেল মাইনাস। এই দুইটা প্রান্ত বিপরীত আয়নের সাথে, যে বিক্রিয়ায় কোনো যৌগের দুই বিপরীত আয়নের সাথে পানির দুই প্রান্ত, এর মানে কি, এটা কাইন্ড অফ সমযোজী, ওই পানির দ্রবণীয়তার মতন না। হাইড্রোজেন একটা বিক্রিয়ার একটা প্রান্তের দিকে যাবে, আর হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া আরেকটা প্রান্তের দিকে যাবে। এই দুইটা প্রান্ত যখন বিক্রিয়া করবে, এটাকে মূলত বলা হয় আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। খেয়াল করো এই যে এখানে, এখানে কি হয়েছে, হাইড্রোজেন, তো হাইড্রোজেনের ডেল প্লাস যে আয়নটা, ডেল প্লাস, আর ক্লোরিন হচ্ছে আমরা জানি মাইনাস, অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস। এই ডেল প্লাস আয়নটা ক্লোরিনের সাথে গেছে, যা HCl তৈরি করছে। আর এই যে অ্যালুমিনিয়ামের প্লাস, এইচ ডেল্টা প্লাস, সরি, এখানে হচ্ছে OH ডেল্টা মাইনাস। এই ঋণাত্মক প্রান্তটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্ত, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সাথে যে অ্যালুমিনেট হাইড্রেট তৈরি করছে। এখানে বলো তো অ্যালুমিনিয়াম হাইড্রেট কেন হইলো, মানে AlO3 কেন হইলো? মনে আছে অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। দেখো লেখা, অ্যালুমিনিয়াম 3+, এই কারণে অ্যালুমিনিয়াম হাইড্রেট হয়েছে। আচ্ছা, দ্বিবিয়োজন বিক্রিয়া, এটাও প্রয়োজন নেই, রিডিং করবা। এটা একবার দেখতে পারো, এখানে তো প্রয়োজন নেই। এটা রাসায়নিক সাম্যাবস্থা, তাহলে আজকের জন্য এতটুকুই। রাসায়নিক সাম্যাবস্থাটা এটা আমি তোমাকে একদিন পড়াই দিব না, বাট এটাও তেমন একটা প্রয়োজন নেই। রাসায়নিক সাম্যাবস্থা আমরা এতদিন ধরে যা পড়ছি মূলত তাই, যে সমান সমান হতে আর কি, এক পাশে সমান আরেক পাশে সমান, উৎপাদের অনুপাতটা সমান থাকে আর বিক্রিয়কের অনুপাতটা সমান থাকে। আমরা যখন লাল সারির নীতি পড়বো, মানে লাল সাথে আর নীতি পড়বো, তখন এটা মোটামুটি আমি বুঝাই দিব না। বাট আমার আপাতত আজকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল আমাদের অদক্ষেপণ বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা আমাদের এখনের জন্য ইম্পর্টেন্ট, আমরা কনসিডার করতেছি না। চ্যাপ্টার 9-এ যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাবে। চ্যাপ্টার 9-এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্রশমন বিক্রিয়া, বাট এই চ্যাপ্টারের জন্য তেমন একটা না আপাতত। ওকে, অদক্ষেপণ বিক্রিয়া যে যেটা কাজ দিছে এই কাজটা অবশ্যই করবা। কি কাজ কি দিলাম নিজে ভুলে গেলাম। আচ্ছা, যে দুইটা বিক্রিয়ার SW করতে বলছি আর কি, ওই মোটমাট মনে হয় 9টা নাকি 8টা বিক্রিয়া পাবা। এই 8টা বিক্রিয়া খাতার মধ্যে সুন্দর করে আমি যে নোটটা বানাই দিয়েছিলাম, ওই নোটটা সুন্দর মতো করবা, করে আমাকে ছবি পাঠাবা, কারণ আজকে যেহেতু আমি খাতায় লিখে দিতে পারিনি, তো এটা তোমার দায়িত্ব নিজে থেকে যে ওটা করার। ওকে, আল্লাহ হাফেজ।